নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্যবাহী বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প কসাই। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত আগে শুনবেন, তারপর ভালো লাগলে অবশ্যই মন্তব্য করবেন, ভালো মন্দ যেটা আপনাদের ইচ্ছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্যবাহী বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, আপনাদের মন্তব্য আমার কাছে অত্যন্ত মূল্যবান। আজকের গল্প পাঠে এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। বন্ধুরা, শিল্প সাহিত্যবাহী বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প কসাই। প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য অবশ্যই। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। সূর্যের আলো ছড়িয়ে পড়েছে, চারিদিকে পাখির ডাক, কিন্তু পাড়ার পরিবেশটা একেবারেই শান্ত না। মাধবী আর সিদ্ধার্থর ফ্ল্যাট থেকে সকালবেলায় চা নিয়ে যে ঝগড়া শুরু হয় সেটা শুনতে পাড়ার প্রতিটি লোক অভ্যস্ত। সবাই জানে সকাল মানেই মাধবী আর সিদ্ধার্থের তর্কের আওয়াজ। ওদের পাড়ার মানুষ এখন এটার সঙ্গেই যেন দিনের শুরুটা করে থাকেন। হাতে চা নিয়ে কটাক্ষের সুরে সিদ্ধার্থ বলে, এই চায়ে কি আর চিনি দেবে না, নাকি আজকেও মিষ্টি ছাড়া চা খেয়ে দিনটা শুরু করব? রান্নাঘর থেকে চিৎকার করে মাধবী। সকালে ওঠার পর থেকেই খোঁটা দেওয়া শুরু হয়েছে। প্রতিদিনই তো এই একই নাটক, আর সহ্য করতে পারি না। সিদ্ধার্থ অন্য দিনের মতো হেসে বলে, আরে রাগ করো না, বলছি তো এমনি। সব কিছু এত সিরিয়াস করে নিলে কেমন করে হবে? মাধবী মুখটা লাল করে রান্নাঘর থেকে বেরিয়ে আসে। তুমি মজা বলছো, কিন্তু আমি যে হাসতে পারছি না। প্রতিদিনের এই ঠাট্টা আমার মাথা খেয়ে নিচ্ছে। তোমার কি কোনো দায়িত্ব জ্ঞান নেই? সকাল থেকে শুরু করো আর থামোই না। সিদ্ধার্থ সংবাদপত্র পড়ার ভান করে বলে, তোমার তো কিছুতেই শান্তি নেই। চায়ে চিনি দিলে সমস্যা, না দিলেও সমস্যা। এখন কি করব? চিনি দিয়ে মিষ্টি করলেও তো তুমি রাগ করবে। মাধবী রেগে চা কাপ নামিয়ে রাখে। এই, আর কত চিনি লাগে চায়ে? একবারও মুখে না তুলেই তুমি শুরু করে দিয়েছ। তোমার না হাই সুগার? যা দিয়েছি ওইটা দিয়েই খাও। তুমি কি বোঝো না, এই কোনো কিছু চেখে না দেখে প্রতিদিনকার তোমার এই ঠাট্টা আমি আর সহ্য করতে পারি না। আমার কোনো কথাই তুমি আসলে আমল দাও না। একটা কথা বললে তার উপরে ঠাট্টা করবে। যে কোনো কথা জিজ্ঞেস করব, সিদ্ধান্ত জিজ্ঞেস করব, মাথাটাকে এমন করে নাড়বে মাঝে মধ্যে মনে হয় ওই মাথাটা ধরে ঘুরিয়ে দিই। সিদ্ধার্থ হতাশার ভঙ্গিতে বলে, আরে বাবা, জীবনটা একটু মজার হোক না, নইলে এতটা গম্ভীর হয়ে থাকলে তো তোমার মেজাজ সবসময় খারাপ থাকবে। মাধবী প্রায় কান্নার গলায় বলে, মজা বলো? আমাদের বিয়ের কথা মনে আছে? ভালোবেসে বিয়ে করেছিলাম, আর এখন একে অপরের দিকে তাকাতেও পারি না। আমাদের ঝগড়া শুনে ওই পাড়ার লোকে হাসে। তুমি জানো কি? সিদ্ধার্থ কিছুটা বিরক্ত হয়, বলে, আহা, পাড়ার লোকজনের কথা শুনতে বসলে তো আর হবে না। তারা তো নিজেদের জীবনেই খুশি না, আমাদের নিয়ে মাথা ঘামিয়ে হবেটা কি? এমন সময় পাশের ফ্ল্যাটের দরজায় আওয়াজ। মাধবী জানে তার প্রতিবেশী শিলাদি আর শর্মা এদের ঝগড়ার আওয়াজ শুনেই দরজা বন্ধ করলো। মাধবী ঠান্ডা গলায় চোখটা নামিয়ে বলল, আমাদের নিয়ে সবাই হাসাহাসি করে। আমি আর পারছি না। তোমার এই ঠাট্টা, এই খোঁটা, এইসব আমার জন্য বিষ হয়ে গেছে। ঝগড়ার উত্তাপ বাড়তে শুরু করেছে। মাধবীর কণ্ঠে হতাশা আর রাগ স্পষ্ট, আর সিদ্ধার্থর মুখে উপহাসের সুর। দুই জনেই থামতে চাইছে না। প্রতিদিনের মতো আজও ছোটখাটো ঠাট্টা থেকে একটা বড় ঝগড়ায় রূপ নিয়েছে। সিদ্ধার্থ চায়ের কাপ হাতে নিয়ে হঠাৎ রাগী সুরে বলে, সবকিছু নিয়ে তুমি অতিরিক্ত রিয়াক্ট করো। আর কত বলবো? একটু মজার জীবন চাও? এত রাগ নিয়ে বাঁচতে পারবে না মাধবী।
মাধবী তীব্র স্বরে বলে, মজার জীবন? মজার জীবনের মানে কি? সারাদিন ঠাট্টা করে যাবে আর আমার কথা কেউ কানেই তুলবে না, এইটাই মজা, তাই তো? এটা তো জীবনের শেষ দিন নয় গো, এটা তো তিলে তিলে আমাকে শেষ করে দেওয়া। সিদ্ধার্থ চেয়ারটা একটু পেছনে ঠেকিয়ে ঠান্ডা গলায় বলে, শেষ করার কথা কে বলেছে? তুমি সবসময় যে কেন এত সিরিয়াস হও? আমি তো একটু মজা করছিলাম, আর তুমি এটাকে মনে করেছো পৃথিবীর সব থেকে বড় অন্যায়। সিদ্ধার্থ, আমি কতবার বলেছি এসব আমার পছন্দ হয় না। তুমি আমাকে একটু বোঝার চেষ্টা করো না। সব কিছু নিয়ে শুধু মজা আর হাসাহাসি, আর আমার কথা শুনবেটাকে? তোমার সঙ্গে তোমার বন্ধুরা যখন ঠাট্টা করে তখন কি বলো? এই, ওসব আড্ডি আর কি আমি পছন্দ করি না। আর আমার বেলায় উফ, তুমি কি একা একাই কথা বলবে? আমার তো কিছু বলার অধিকার আছে। তুমি তো প্রতিদিনই আমাকে বকো, আর আমি তোমার কথা শুনে তোমাকে একটু বকতে পারি না? আমি বকছি? ঠিক আছে, আমি বকছি, কারণ তুমি আমাকে দিন দিন এভাবে দূরে সরিয়ে দিচ্ছ। তোমার ঠাট্টার মধ্যে না আমার প্রতি কোনো সম্মান নেই সিদ্ধার্থ। তুমি প্রত্যেক দিন আমাকে ছোট করো। ছোটবেলায় বুবাইয়ের সামনে আমাকে কত ছোট করতে, মনে পড়ে? ছোট করা? আরে তুমি দেখছি একটা আস্ত পাগল। যাই হোক, তুমিও তো প্রতিদিন আমাকে অপমান করো, শুধু শুধু রাগ দেখাও। আমিও তো চুপচাপ সহ্য করি। চুপ করে থাকো তুমি? না সিদ্ধার্থ, তুমি কখনো চুপ করে থাকো না। প্রত্যেকটা কথা দিয়ে তুমি আমার স্নায়ুতে আঘাত করো। তোমার ঠাট্টাগুলো ছোট না, ওগুলোই আমাদের সম্পর্কের ভিতকে নষ্ট করে দিচ্ছে। সিদ্ধার্থ ঘর থেকে বেরিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়ে বলে, তাহলে তুমি কি চাও আমি চুপ করে থাকবো, কোনো মজা করব না? তাহলে তো তোমার সঙ্গে থাকার কোনো মানেই নেই। জীবন তো হয়ে যাবে একটা জেলখানা। মাধবীর চোখে জল আর গলা ভারী। তুমি যখন এমন বলো তখন মনে হয় আমি সত্যিই ভুলছিলাম। আমি ভেবেছিলাম তুমি একদিন বুঝবে, কিন্তু তুমি কোনোদিনও বুঝবে না। সিদ্ধার্থ কিছু না বলে ঘর থেকে বেরিয়ে যায়। মাধবী একা দাঁড়িয়ে থাকে, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। সে জানে এই ঝগড়াগুলো তাদের সম্পর্কের মধ্যে যে ফাঁক তৈরি করেছে সেটা আরো বড় হচ্ছে। পাশের ফ্ল্যাটের শিলাদি আবার জানলা দিয়ে উকি মেরে দেখছে, যেন সেই ঝগড়া তাদের সকালের বিনোদন। মাধবী একা বসে চোখের জল মোছে। সিদ্ধার্থে চলে যাওয়ার পর পাশের বাড়ির শিলাদি জানলা দিয়ে উকি মারছিল, প্রত্যেক দিনের মতো ঝগড়া মিটে গেছে কিনা আর বিনোদন শেষ হয়েছে কিনা। মাধবী চুপ করে বসে থাকলেও তার মনে কষ্টের আর ক্ষোভের বন্যা। মৃদু হাসি দিয়ে শিলা বলে ওঠে, আহা মাধবী, আজও কি তোমাদের ঝগড়া চলছে? এইটা তো আমাদের বাড়িতে একটা বিনোদন হয়ে গেছে গো। সকাল মানে তোমাদের ঝগড়া শুনতে পাওয়া। আরে তোমার দাদা চা হজম করতে পারে না তোমাদের চিৎকার না শুনলে। মাধবী কষ্টের সুরে প্রতিবেশীর কথায় আহত হয়। শিলা বৌদি, এটা কি বিনোদন? এটা আমার জীবন। তুমি জানো না প্রত্যেক দিন যে কিভাবে নিজের সম্মানটা একটু একটু করে নষ্ট হয়ে যাচ্ছে, আমার টুকরো টুকরো হয়ে যাচ্ছে সব কিছু। বুবাইটাকেও তো সেই জন্যেই হোস্টেলে পাঠাতে হলো। ছোটবেলা থেকেই ছেলে বাবা মাকে এমনটা করতে দেখছে। ওর বাবা আমার সব কিছুকে নিয়ে ঠাট্টা করবে, সব কিছু। শিলা মুখে মজা নিয়ে বলে, ও তোমরা নিজেদের মধ্যে মিটমাট করে নেবে, আর আমরা তো আছি নাকি, প্রত্যেক দিনই তো শুনতে পাই। মাধবী আর রাগ ধরে রাখতে পারে না। এত হাসাহাসি তোমাদের মজা হতে পারে, কিন্তু আমার জন্য প্রত্যেক দিনের এই তুচ্ছতাটাই বিষ হয়ে গেছে। আর আমাদের বিবাহিত জীবনটা নিশ্চয়ই তোমাদের কাছে বিনোদন নয়। শিলা বৌদি বুঝতে পারে মাধবীর মাথাটা গরম, তাই সে সঙ্গে সঙ্গে জানলাটা বন্ধ করে দেয়। বলে, যত সব ফালতু লোক। শিলাদের কথাটা কিন্তু বুকের ভেতরে আটকে যায় মাধবীর। মাধবী একা হয়ে বসে থাকে, আবার চোখে এক রাশ জল চলে আসে। নিজের সঙ্গে নিজেই কথা বলে, আমার জীবনটা সত্যিই নাটক হয়ে গেছে। সবাই দেখে সেটা মজা পায়, অথচ আমি একা, কেউ আমার কষ্ট বোঝে না। এই সিদ্ধার্থের সঙ্গে এভাবে বেঁচে থাকাটাও অসম্ভব হয়ে উঠেছে আমার কাছে। ঠিক তখনই সিদ্ধার্থ ঘরে ফিরে আসে, দরজা ঠেলে প্রবেশ করে, হাতে একটা কাপড়ের ব্যাগ। মাধবী কিছুটা অবাক হয়ে তার দিকে তাকায়। সিদ্ধার্থ শান্ত স্বরে বলে, চুপ করে বসে থাকলে তো হবে না, চলো বাইরে যাই। কিছুদিন ধরে যে পরিস্থিতি চলছে তা ঠিক নয়, একটু হাওয়া বদল করলে কেমন হয়?
মাধবী বিস্ময় মিশ্রিত রাগ নিয়ে বলে, বাইরে যেতে হবে? এখানে যা চলছে তাতে বাইরে গিয়ে কি হবে? আমাদের সমস্যাগুলো তো আর বাইরে গিয়ে মিটবে না। তোমার আমাকে অপমান করা, আমার ছোটখাটো বিষয়ে ঠাট্টা করা তো চলতেই থাকবে। সিদ্ধার্থ কিছুটা নিরুত্তাপভাবে বলে, তুমি যেমন ভাবছো সব কিছুই তেমন বড় সমস্যা নয়। আমি বলছি, চলো একটু সময় একসঙ্গে কাটাই। বাড়িতে থাকলে আমরা একে অপরকে নিয়ে শুধু ঝগড়াই করি, বাইরে গেলে হয়তো শান্তি পাবে। তুমি যা ভাবছো তা ভুল, বিরক্ত স্বরে কথাটা বলে মাধবী। শুধু বাইরে গিয়ে সমস্যা মিটবে না, সমস্যার মূল তোমার সঙ্গে আমার সম্পর্কের ফাটল। সেটা তুমি মানতে চাও না, শুধু বাইরে ঘুরতে বেড়াতে যাওয়া। তাহলে আর কি করব? সারাদিন ঝগড়া করেই কাটবো? আমি তো শুধু চেষ্টা করেছি তোমাকে একটু শান্তি দিতে। শান্তি? হ্যাঁ, আমি শান্তি চাইছি, কিন্তু তুমি সেই শান্তি আমাকে দিতে পারছো না সিদ্ধার্থ। প্রত্যেক দিনের এই তুচ্ছ ঠাট্টা খোঁটা এগুলোই আমাকে শেষ করে দিচ্ছে। তুমি কখনো আমাকে বুঝতে চাও না যে এগুলো আমি পছন্দ করি না। অথচ বিয়ের আগে তোমাকে যখন বলেছিলাম, তুমি তখন কি বলেছিলে? হ্যাঁ, এই তোমার মতো আমি ফালতু ইয়ারকে একদম ভালোবাসি না। কত বছর প্রেম করলাম, কই তখন তো কিছু হয়নি। উত্তরোত্তর তোমার মধ্যে যত সবাই ঠাট্টা জিনিসগুলো বাড়ছে, আর তুমি। সিদ্ধার্থ দীর্ঘ নিঃশ্বাস ফেলে। দুইজনেই নীরবে একে অপরের দিকে তাকিয়ে থাকে, যেন দুইজনই জানে তাদের সম্পর্কের এই দূরত্বকে আর কোনো কিছুই মুছতে পারবে না। মাধবী আবার চোখ মোছে। সিদ্ধার্থ ঘর থেকে বেরিয়ে যায়। সিদ্ধার্থ চলে যাবার পর তার মনে অজস্র চিন্তা ঘুরতে থাকে। কোথায় গিয়ে তাদের সম্পর্কটা এই অবস্থায় এসে পৌঁছালো? সম্পর্কের ক্ষতগুলো যেন ধীরে ধীরে আরো গভীর হচ্ছে। সম্পর্কের ক্ষত শেষ করে দেয় মানুষের শরীরকেও। বিছানার পাশে রাখা আয়নার সামনে গিয়ে দাঁড়ায় মাধবী। নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে থাকে। কতদিন ধরে ভেবেই চলেছি, একটা সময় ছিল যখন সিদ্ধার্থের সঙ্গে দিন কাটানো মানেই ছিল আনন্দ। কিন্তু এখন যেন প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত এক একটা বোঝা। এত ঠাট্টা, এত তুচ্ছ কথা, সবকিছু নিয়ে ব্যঙ্গ, আমি আর পারছি না। মাধবী চেয়ারে বসে, হাত দিয়ে মাথা চেপে ধরে। স্মৃতির ঝাপটা এসে তাকে ঘিরে ধরে। তাদের প্রথম দেখা, প্রথম আলাপ, প্রেমের মুহূর্তগুলো সব যেন এখন ধোঁয়াশার মতো। কথায় কথায় সিদ্ধার্থ ফ্যামিলি নিয়েও খোঁটা দেওয়া শুরু করে। যখনই মাধবীর আগের মাথায় সিদ্ধার্থকে দু একটা গালিগালাজ দিয়ে দেয়, হয়তো বর্তমানে মাধবীর গালিগালাজের পরিমাণটা অতিরিক্ত পরিমাণেই বেড়ে গিয়েছে, কারণ সে ওই ফালতু ঠাট্টাতে সহ্য করতে পারে না। এই স্পষ্ট বাংলা কথাটা সিদ্ধার্থকে সে শতবার বোঝালেও ওই লোক বুঝতে চায় না। ইদানিং তো মাধবীকে বলে, দেখো তুমি যে কথায় কথায় একটু ঠাট্টা করলে আমাকে খিস্তি খেয়ে উড় করো, এই শিক্ষা কিন্তু আমার বাবা মা আমাকে দেয়নি। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ায় জন্মদাতা আর জন্মদাত্রীর প্রসঙ্গ উঠলে মাথাটা গরম হওয়া খুবই স্বাভাবিক ব্যাপার। চট করে মাধবী রেগে যায় এবং শুরু করে দেয় সেই পুরনো ক্যাচাল। চিৎকার চেঁচামেচি যখন তুঙ্গে ওঠে, তখন সিদ্ধার্থ চুপ করে ঘর থেকে বেরিয়ে যায়। কিন্তু এটা বোঝে না মাধবীর মাথায় যে কত বড় একটা প্রেশার চাপিয়ে দিয়ে যায় সে। মাধবীও যদিও বলতে ছাড়ে না, ফ্যামিলি, তোমার ফ্যামিলি নিয়ে তুমি বেশি কথা বলতে এসো না। ওই তো তোমার দিদি দুবার প্রেম মারিয়ে বিয়ে করলো, দেখে শুনে চিন্তা করো। তারপরে তোমার পিসি বিয়ের আগে পোয়াতি হলো, সেই বাচ্চার বাবা কে হলো? তোমার বাপ, মানে আমার শ্বশুর। আবার কি হলো? সেই বাচ্চাকে বিষ খাইয়ে মারা হলো। সেই কেস কোর্টে উঠল, তোমার বাপ সেখানে সাক্ষী দিতে গিয়ে অপমানিত হলো। তারপরে তোমার সেই পিসিকে তোমার মা কত সুন্দর কায়দা কানুন করে বিয়ে দিল। এরপরে তোমার মেজ কাকিমা, ছোটবেলায় তোমরা মেজ কাকিমার সঙ্গে ঘুমোতে যেতে, তুমি আর তোমার দিদি। দুইজনের কাছ থেকে একই রকম তথ্য আমি পেয়েছি, যদিও আমি যে কখনো শুনতে চাইনি, তোমরাই শুনিয়েছ। কাকু থাকতো বাইরে, মানে দুবাইতে, আর তোমার কাকিমা তার ছোট দেওরের সঙ্গে বিছানার নিচের মেঝের মধ্যে। আহা হা 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 হা, সে কি সুন্দর দৃশ্য! তোমরা ভাই বোন দুইজনেই সেই দৃশ্য দেখেছ। এইবার ভাবো, আমার পরিবারের কলঙ্ক আর তোমার ফ্যামিলির ম্যানেজমেন্ট।
কতটা কোথায় গিয়ে দাঁড়ায়। সিদ্ধার্থ চুপ হয়ে যায়। মাধবী বলে, এই কারণেই তো ছেলেটাকে অল্প বয়সেই হোস্টেলে পাঠিয়ে দিয়েছি। অন্তত তার বাপের পরিবারের শিক্ষা যদি সে পায় তাহলে কত মেয়ের যে কপাল পড়বে। এরপরে সিদ্ধার্থ আর কথা বাড়ায় না, চুপচাপ ঘর থেকে বেরিয়ে যায় প্রত্যেক দিনের মতো। সিদ্ধার্থ ফিরে এসেছে, দরজায় দাঁড়িয়ে দৃষ্টিহীন চোখে তাকিয়ে, যেন মাধবীকে কিছু বলতে চায়। তুমি কি সত্যিই মনে করো আমাদের সম্পর্কটা শেষ? মাধবীও চুপ, চোখের জল ঠোঁটের কোণায় আটকে যায়, কিন্তু সে কোনো উত্তর দেয় না। সিদ্ধার্থ ধীরে ধীরে এগিয়ে আসে, মাধবীর সামনে দাঁড়ায়। সিদ্ধার্থর কণ্ঠে নরম সুর। আমরা কি একে অপরকে আরেকবার বুঝে ওঠার সুযোগ দিতে পারি না? আমি জানি আমি অনেক সময় বোকামো করি, কিন্তু আমি চাই সব কিছু ঠিকঠাক হয়ে যাক। সত্যি তুমি চাও সব কিছু ঠিকঠাক হয়ে যাক? সিদ্ধার্থ হ্যাঁ বলে। তাহলে কথা দাও, কখনো আমার পরিবারকে নিয়ে আমাকে কিছু শোনাবে না। আমি কিন্তু তোমার পরিবার নিয়ে তোমায় কথা শোনাতে যাই না সিদ্ধার্থ, কিন্তু তুমি প্রত্যেক সময় শিক্ষা নিয়ে আমাকে কথা বলো। আমারও ভালো লাগে না পরিবারের গায়ে কালিমা ছিটোতে। বয়স তো হচ্ছে নাকি, আর কটা দিন পরে তুমি আমি একে অপরের পরিপূরক হব। দেখো, এই বয়সে তো আর দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নেওয়া যায় না। তাছাড়া একটা সন্তান আছে আমাদের, তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। কথা দাও, আমাকে ছুঁয়ে কথা দাও। ক্ষণিকের জন্য সিদ্ধার্থ মাধবীর হাত ধরে কথা দেয় ঠিকই, কিন্তু রবিবার দিন দুপুরবেলা ছুটিতে খেতে বসে আবার সেই একই অবস্থা। মাধবী খাবারটা খেতে খেতেই বলে, তুমি কিছুক্ষণ আগেই না আমায় কথা দিলে? তুমি চাইলেই সব ঠিক হয়ে যাবে না সিদ্ধার্থ। তুমি বারবার এটা করছো, আর এটা প্রত্যেক দিনের ঘটনা হয়ে পড়েছে। শুধু ঠাট্টা করে যাও আর আমি ভেঙে পড়ি। আমি তো তোমাকে বলছি গো, এই আড্ডা মারাটা না আমার অভ্যাস, আর আমি সেটাকে অন্যায় হিসাবে দেখি না। তুমি কেন সবসময় সিরিয়াস হিসাবে নিয়ে নাও? মাধবী গলা শক্ত করে, কারণ তুমি আমাকে বুঝতে চাও না। তোমার কাছে এটা শুধু মজা হতে পারে, আমার কাছে এটা প্রত্যেক দিনের অসম্মান। আমি চাই তুমি আমাকে একটু গুরুত্ব দাও, আমাকে আমার মতো একটু থাকতে দাও। তুমি যে কেন এত কষ্ট পাও সেটা বুঝতে পারি না। আমি যদি জানতাম তাহলে চেষ্টা করতাম নিজেকে বদলাতে, কিন্তু আমি তো নিজেকে আর বদলাতে পারবো না মাধবী। মাধবী কিছুক্ষণ চুপ করে থাকে। সে বোঝে সিদ্ধার্থ কি তাকে বোঝার চেষ্টা করছে, কিন্তু এতদিন ধরে জমে থাকা ক্ষোভের বোঝা কিছুতেই যেন নামছে না। মাধবীর চোখে আবার জল। আমি জানি না তুমি কতদূর চেষ্টা করছো, কিন্তু আমি আর পারছি না। এসবগুলো আমাকে ভেতর থেকে শেষ করে দেয়। সারাদিন বাড়িতে একা একা থাকি, রান্না বান্না, ঘর গোছানো, টিভি দেখা, এটাই আমার সংসার। মাঝে মধ্যে শিলা বৌদি আসে একটু গল্প করতে। তুমি তো অফিসেই থাকো, ছেলেটা থাকে আমার থেকে বাইরে। দিনগুলো যে আমার কিভাবে কাটে। প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে তোমার সঙ্গে অশান্তি, আর পরিবারকে নিয়ে কালিমা ছিটোতে ছিটোতে সেই স্মৃতি রোমন্থন করতে করতে আমি সালা পাগল হয়ে যাব কোন দিন। শুধু সবকিছু তুমি নিজের মতো করেই দেখো। তোমার ঠাট্টা না করলে ভাত হজম হয় না, আর আমি চাই তুমি একটু সিরিয়াস থাকো আমার প্রতি। তাহলে কি করব? আমি তো চাই আমাদের সম্পর্কটা আবার আগের মতো হোক। কথাটা বলে সিদ্ধার্থ। কখনোই হয়তো আমরা আগের মতো হতে পারবো না। যেটা আমাদের মধ্যে ভেঙে গেছে সেটা আর কখনো জোড়া লাগানো যাবে না। সিদ্ধার্থ মাধবীর কথা শুনে নীরব হয়ে যায়। সে বুঝতে পারে এই সম্পর্কটা আর আগের মতো নেই। একটা দীর্ঘ নীরবতা তাদের দুইজনের মধ্যে তৈরি হয়েছে, যেন কোনো শব্দ এই ভাঙা সম্পর্ককে আর বাঁচাতে পারবে না। রাত গভীর, মাধবী বিছানায় শুয়ে, কিন্তু ঘুম আসে না। মনে নানান ভাবনা, শরীরে যেন অজানা অশান্তি। বাইরে পূর্ণিমার আলো জানালার ফাঁক দিয়ে ঘরে ঢুকেছে। সিদ্ধার্থ ধীরে ধীরে বিছানায় প্রবেশ করে। 14 বছরের সংসার, একমাত্র সন্তান হোস্টেলে পড়াশোনা করছে। এখন যেন তাদের সম্পর্কের মধ্যে একটা অদৃশ্য দেওয়াল দাঁড়িয়ে গেছে, যা ছুতে গেলে কেবলই বিদ্রোহ আর জ্বলন। মাধবী, তুমি এখনো জেগে আছো? আজ সারাদিন আমরা কিভাবে কাটালাম বলো তো? আচ্ছা, আমাদের কাছে কি আর সত্যিই কোনো রাস্তা নেই? জিজ্ঞেস করে সিদ্ধার্থ। মাধবী চোখ বন্ধ করে শুয়ে থাকে, মুখে কোনো উত্তর নেই।
তার শরীরের প্রত্যেকটি স্নায়ু যেন টান টান হয়ে আছে। সিদ্ধার্থ তার পাশে শুয়ে পড়ে, হাত বাড়িয়ে মাধবীর কাঁধে স্পর্শ করে। মনের কথা নিজেকে বলছে মাধবী, কেন, আবার কেন? আমি আর পারছি না। আমি জানি ও আবার মজা করবে, আবার ঠাট্টা শুরু করবে। ওর প্রত্যেকটা ছোঁয়ায় আগুন ধরে আমার শরীরে। এতদিন এত কিছু সহ্য করলাম, আর কত? সিদ্ধার্থ কেন বোঝে না যে আমি এসব চাই না? সিদ্ধার্থ মাধবীর পিঠে হাত রাখে এবং একটু কাছে টেনে আনার চেষ্টা করে। কিছুটা মৃদুস্বরে বলে, তুমি তো জানো আমাদের বিয়ে হয়েছে 14 বছর, অনেক ওঠা নামা দেখেছি, কিন্তু এখনো তো মনে হয় আমি যেন তোমার মধ্যেই কোথাও হারিয়ে যাই। সংসারের চাপ আর ছেলের ভবিষ্যৎ নিয়ে ভাবতে ভাবতে আমরা নিজেদের কাছাকাছি আসতে একেবারেই ভুলে গেছি। তবে আমি কিন্তু চাই আমাদের মধ্যে সেই পুরনো দিনগুলো আবার ফিরে আসুক, আবার তোমার আমার মধ্যে সেই বসন্ত বিরাজমান হোক। মনে পড়ে মাধবী সেই সব রাতগুলোর কথা? বলে মাধবীকে সে নিজের দিকে ঘোরানোর চেষ্টা করে। মাধবীর শরীর কাঁপতে থাকে, যেন ভেতরে একটা উত্তপ্ত বাষ্প তাকে চেপে ধরেছে। সিদ্ধার্থর হাতের স্পর্শে তার মনে শুধু বিরক্তি, যন্ত্রণা আর ক্ষোভ জেগে ওঠে। মাধবী চোখ খোলার চেষ্টা করে না, নিজের মধ্যে চেপে থাকা রাগ বের করতে গিয়ে, তুমি কিভাবে ভাবো আমার দিনগুলো আবার ফিরে আসবে? তুমি জানো আমি যখন তোমার ছোঁয়া পাই আমার শরীরের মধ্যে আগুন জ্বলে ওঠে না, কোনো ভালো লাগা নেই, কেবল বিরক্তি আর ক্লান্তি। তুমি প্রত্যেকদিন আমায় নিয়ে হাসাহাসি করো, ছোট করো, আর আজ তোমার কাছে আসতে চাইলে সব ঠিক হয়ে যাবে। আমি আর পারছি না সিদ্ধার্থ। সিদ্ধার্থ অবাক হয় এবং হতাশ হয়, বলে, তুমি এভাবে ভাবো? আমি তো শুধু চেয়েছি আমাদের সম্পর্কটা ঠিক হোক। আমি জানি আমি অনেক সময় বোকামো করেছি, কিন্তু এখন তুমি আমাকে এতটাই দূরে সরিয়ে দিচ্ছ। তুমি বুঝবে না সিদ্ধার্থ, তোমার মজাগুলো আমাকে ভেতরে ভেতরে ফাঁপিয়ে দিয়েছে। আমি শুধু একটু শান্তি চাই তোমার কাছে। তোমার কাছে আসাটা এখন আমার পক্ষে কষ্টের আর যন্ত্রণার। তোমার হাসিতে না আমি নিজের অপমান দেখতে পাই। সিদ্ধার্থ চুপ করে যায়। সে বুঝতে পারে মাধবী তার থেকে কত দূরে চলে গেছে। তার মুখে কোনো কথা নেই। রাতের গভীরতায় দুইজনের মধ্যে সে অদৃশ্য দেওয়াল যেন আরো মজবুত হয়েছে। সিদ্ধার্থ ধীরে ধীরে বিছানা থেকে উঠে যায়, ঘর ছেড়ে বাইরে চলে যায়। মাধবী একা বিছানায় শুয়ে থাকে, কিন্তু তার ভেতরের উত্তাপ এখনো কমে না। মনে হয় এক শীতল বাতাস এসে তাকে মুক্ত করবে, কিন্তু সেই মুক্তিটা কোথায়? রবিবারের সকাল, আবার একটা সপ্তাহ সেই ঝগড়ার মধ্যে দিয়েই। সেই দিনের ঝগড়া একদমই নতুন কিছু নয়। মাধবী আর সিদ্ধার্থের মধ্যে প্রতিদিনের মতোই সকালবেলায় ঝগড়া হয়। সেই চা বানানোর সময় থেকেই তিক্ততার শুরু। মাধবী চুপচাপ চা বানিয়ে সিদ্ধার্থের দিকে তাকিয়ে বলে, ব্যাগটা নিয়ে বাজারে যাও, ভালো করে বাজার করে এনো। আজ বাড়িতে তেমন কিছু নেই, সারাদিন খালি ঝগড়া করলেই হবে? সিদ্ধার্থ কিছুটা বিরক্ত হলেও মনে করে ঝগড়া তো প্রত্যেক দিনেরই ব্যাপার। বাজারের ব্যাগটা হাতে নিয়ে বেরিয়ে পড়ে। মাধবীর কথা ভেতরে ভেতরে তাকে অস্থির করে তোলে। সে বাইরে বেরোলে সেই অস্থিরতা কিছুটা মুছে যায়। সিদ্ধার্থ মনে মনে ভাবে, বাড়িতে থাকলে ঝগড়া লেগেই থাকবে, কিন্তু বাইরে বেরোলে ওর কথা শুধু মাথা থেকে বেরিয়ে যায় না, বরং ঝগড়াগুলো বেরিয়ে গিয়ে আমি কেন জানি না তখন শুধু মাধবীর সেই প্রথম দেখা মুখটাই চোখের সামনে বারবার ভেসে ওঠে। বাজারের পথে পটলাদার চায়ের দোকানে ঢোকে সিদ্ধার্থ। পটলা তাকে দেখে মুচকি হেসে বলে, আরে সিদ্ধার্থ যে, কি খবর? চা খাও বসে, আজ রবিবার, একটু আরামে থাকো নাকি? বাড়ি গেলে তো আবার ঝগড়া, তাই না? চায়ের দোকানে বসে থাকা বন্ধুরা হাসি ঠাট্টা শুরু করে। সিদ্ধার্থ ওদের সঙ্গে একটু হেসে নেয়, মুচকি হেসে বলে, আরে ঝগড়া হয় ঠিকই, কিন্তু আমাদের মধ্যে এখনো সেই প্রথম ফুলসজ্জার মতোই আদর আছে। ঝগড়া শেষে সব ঠিক হয়ে যাবে। চায়ের দোকানে সকলেই হাসিতে ফেটে পড়ে। কেউ কেউ বলে, দেখো কয়েকদিন পর তো ছেলের বিয়ের বয়স হবে, তখনও কেমন ঝগড়া চলবে। হাসাহাসির মধ্যে সিদ্ধার্থর হঠাৎ করে মনটা হালকা হয়। মাধবীর সঙ্গে সকালবেলা ঝগড়ার কথা প্রায় ভুলেই যায় সে। পটার দিকে তাকিয়ে বলে, হে বাবা, ওয়ালেটটা? আরে ঠিক আছে, টাকা না হয় পরে দিও।
প্রায় 1 ঘন্টা ধরে বাজার শেষ করে সিদ্ধার্থ ব্যাগ হাতে নিয়ে বাড়ির দিকে রওনা হয়। বাড়ির কলিং বেল চাপলেও বেশ কিছুক্ষণ কেটে যায়, মাধবী দরজা খোলে না। সিদ্ধার্থ মনে মনে ভাবে, কি ব্যাপার হলো, দরজা খুলছে না কেন? ও কি আমার ওপরে এখনো রেগে আছে? দরজায় ধাক্কা মারে সিদ্ধার্থ। দরজাটা ক্যাঁচ করে খুলে যায়, অর্থাৎ দরজাটা খোলা। সিদ্ধার্থ সারা ঘর খুঁজতে থাকে মাধবীকে, ডাকতে শুরু করে। রান্নাঘরটা 3টে ঘর পরে। রান্নাঘরে খুঁজতে খুঁজতে যেই দৃশ্যটা সিদ্ধার্থ চোখের সামনে আসে তা দেখে এসে স্তব্ধ হয়ে যায়। মাধবী, মাধবী, এটা কি করেছো? মাধবীর গলা কাটা মৃতদেহ রান্নাঘরের মেঝেতে পড়ে আছে। সারা ঘরে গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়েছে। ভাগ্যিস গ্যাসের চুলা বিস্ফোরণ হওয়ার আগে সিদ্ধার্থ চলে এসেছিল। রান্নাঘরে ফ্যান আর ভাতের হাঁড়ি, ডালের হাঁড়ি প্রায় গ্যাসের ওপরে পড়ে গ্যাসটা বন্ধ। সিদ্ধার্থর বিকট চিৎকার শুনে পাড়ার লোকজন ছুটে আসে। একই একই! ততক্ষণে বাড়িতে লোকজনের সমাগম। শিলা এসেছে বেশ কিছুক্ষণ পর। এসে, আরে তোমরা গ্যাসের সুইচটা বন্ধ করোনি? গ্যাসটা তো এবার ব্লাস্ট হয়ে যেত। কি ভয়ঙ্কর ব্যাপার! মাধবী, তুই এটা কি করলি বোন? পাড়ার লোকজন একত্রিত হয়ে যায়। সিদ্ধার্থ স্তব্ধ। সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না যে তার স্ত্রী, যার সঙ্গে প্রত্যেক দিন সে ঝগড়া করত, যার সঙ্গে সবসময় মজা করত, কিন্তু সেই ঝগড়া বা মজা করার মানুষটা যে এখন আর নেই। সিদ্ধার্থর মাথা ঝিমঝিম করে। মাধবীর মৃতদেহ রান্নাঘরে পড়ে আছে এবং সেই দুঃসহ দৃশ্য চোখের সামনে থেকে সরছেই না। পাড়ার লোকেরা মিলে সিদ্ধান্ত নিল পুলিশে খবর দিতে হবে, কারণ এটা মার্ডার কেস। মাধবীর মৃত্যু স্বাভাবিক নয়, এটা স্পষ্ট। পুলিশ এলে সিদ্ধার্থ গভীর নিঃশ্বাস নেয়। পুলিশ তার জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞেস করে, আপনার স্ত্রী কিভাবে মারা গেলেন? আপনাদের মধ্যে কি কোনো অশান্তি হয়েছিল? থমথমে গলায় সিদ্ধার্থ বলে, ঝগড়া তো প্রায় লেগেই থাকতো, রোজই। কিন্তু এটা স্বাভাবিক ব্যাপার ছিল, ওই প্রত্যেক দিনের খাওয়া দাওয়ার মতো। পাড়ার সবাই জানে আমাদের ঝগড়ার কথা। আজ সকালে চা নিয়ে আবার অশান্তি হলো। মাধবী আমাকে বাজারের ব্যাগ ধরিয়ে দিয়ে বাজারে পাঠালো। আমি ফিরে এসে অনেকবার কলিং বেল বাজিয়েছি, কিন্তু দরজাটা খোলেনি। আমি শেষ অবধি দরজা ধাক্কা মারতে দেখি দরজাটা খোলা। মাধবী রান্নাঘরে মাটিতে পড়ে আছে। মাধবী সাধারণত আমি ঘর থেকে বেরিয়ে গেলে দরজা ভেতর থেকে ছিটকানি দিয়ে দিত। কেউ কি এসে তাহলে মাধবীকে? মাধবী! পুলিশ সদস্যরা পাড়ার লোকজনকে জিজ্ঞাসাবাদ করলে সকলে প্রায় এক কথাই বলে। পাড়ার লোকে বলে, ওরা খুব ঝগড়া করত, কিন্তু একে অপরকে খুব ভালোবাসত। আমরা তো এমন কিছু কল্পনা করতে পারিনি কখনো। পুলিশের সন্দেহ শুরু হয় যে সিদ্ধার্থই হয়তো মাধবীকে খুন করেছে, কিন্তু বাড়িতে কোনো তথ্য প্রমাণ পাওয়া যায় না। মাধবীর দেহ পোস্টমর্টমের জন্য পাঠানো হয়। সেখানে যে রিপোর্টটা উঠে আসে তাতে গলার নলি কেটে আত্মহত্যা করেছে মাধবী, কারণ চাকুর ওপরে ওর নিজেরই হাতের ছাপ, অন্য কারো ছাপ পাওয়া যায়নি। ডাক্তারি রিপোর্টে পাড়ার লোক বেশ অবাক। বিশেষ করে বেশি অবাক শিলা। মাধবী, মনে তো হয় না সামান্য হাত কাটলেই যে কিনা জানলা দিয়ে চিৎকার করে আমায় ডাকতো, আর আমি ছুটে না আসা পর্যন্ত হাতের আঙুলের দিকে তাকাতো না, বলতো রক্ত দেখলেই আমার মাথা ঘুরে, সে আত্মহত্যা করবে। ডাক্তারের রিপোর্টের ভিত্তিতে পুলিশ সিদ্ধান্ত নেয় এটা আত্মহত্যা। হয়তো পাড়ার লোকের সেই কথাটাই সত্যি। দাম্পত্য কলহ সহ্য করতে না পেরে নিজেকে শেষ করে দিয়েছে মাধবী। পাড়ার লোক মনে মনে ভাবে, এমন কি ঘটলো বলতো যে মেয়েটাকে আত্মহত্যা করতে হলো? ঝগড়া তো সবারই হয় নাকি, তাই বলে এরকম পরিণতি? মাধবীর দেহ হাসপাতাল থেকে ছাড়ার পর পাড়ার লোকেরা মিলে দেহটা নিয়ে বাড়িতে আসে। বুবাই তো হোস্টেলে থাকতো, পরীক্ষা চলছিল। সিদ্ধার্থ এবং পুলিশ ফোন করে জানায় সেইখানে। পুলিশই হোস্টেল থেকে বুবাইকে নিয়ে আসে, কারণ ছেলে মায়ের শেষকৃত্যে থাকবে না তা তো হয় না। যখন অন্ত্যেষ্টি কাজ হয়েছে তখন শ্মশানে গিয়েই ছেলেকে নিয়ে পৌঁছায় পুলিশ, কারণ ততক্ষণে সিদ্ধার্থ এবং পাড়ার লোকেরা শ্মশানের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমার ছেলেটা অন্তত শেষকৃত্যে থাকবে, কিন্তু
মাধবীকে ছাড়া আমি কি করে বাঁচব? মুখাগ্নি করার সময় ছেলের হাতে স্পর্শ নিয়েছিলেন তিনি। বুবাইও চোখের জল নিয়ে মায়ের অন্ত্যেষ্টি সম্পন্ন করে। সিদ্ধার্থ পুরো সময়টা চুপ করে বসে থাকে, যেন শরীরে কোনো শক্তি নেই। সে বোঝে না কিভাবে তার জীবনটা এতটা শূন্য হয়ে গেল। মনে মনে সে বলে, আমি তোমায় হারিয়ে ফেললাম মাধবী। আমাদের ঝগড়াগুলো, তোমার সেই মিষ্টি হাসি, সব কিছু হারিয়ে গেল। তুমি ছাড়া যে আমার কেউ নেই। মাধবীর শেষকৃত্যের পর সিদ্ধার্থ পুরোপুরি ভেঙে পড়ে। মাধবীকে হারিয়ে তার জগৎ একেবারে শূন্য হয়ে গেছে। তার প্রিয় মানুষটা, যার সঙ্গে সে রোজ ঝগড়া করত, সে আজ আর নেই। সেই দিনগুলোর গুরুত্ব এখন সিদ্ধার্থর কাছে অনেক বেশি স্পষ্ট হয়ে উঠেছে, কিন্তু সবকিছুই এখন অতীত। গভীর রাতে সিদ্ধার্থর ঘরে আসে বুবাই। মাকে হারিয়ে তার অবস্থাও খুব খারাপ, খুবই শোচনীয়। সিদ্ধার্থর চোখে ঘুম নেই। বিষণ্ণ মনে সে জানলার দিকে তাকিয়ে। ওই দিকে শিলা বৌদিদের বাড়ি। রোজকারের রসদ পেয়েছিল যারা এই বেডরুমের ঝগড়াটাকে। শিলা বৌদি প্রায় দিনে জানলা দিয়ে গল্প করত মাধুরীর সাথে। বুবাই এসে বাবা বলে ডাকতেই সিদ্ধার্থ কেঁপে ওঠে, বলে, কিছু বলবি? বাবা, কিছু বলবি বল। বুবাই চুপ করে বাবার খাটে গিয়ে বসে। বাবার ঘাড়ে হাত রেখে বলে, বাবা, কি হয়েছে? মা তোমাকে এত জ্বালাতো যে, ঝগড়া করতো যে, তুমি মাকে খুন করে দিলে বাবা। ছেলের মুখ থেকে এমন কথা শুনে আকাশ থেকে পড়ে সিদ্ধার্থ। তোর মনে হয় তোর মাকে আমি খুন করেছি? তোর মাকে আমি কত ভালোবাসতাম। তোর মা তো আমায় কম গালিগালাজ করেনি বাবু, অথচ কোনোদিনও পাল্টা আমি ওকে কিছু বলিনি। হ্যাঁ, মাঝে মধ্যে ফ্যামিলি প্রসঙ্গে অবশ্যই আমাদের মধ্যে কথা কাটাকাটি হতো, তাই বলে আমি এটা কখনো চাইনি যে তোর মা আমায় ছেড়ে চলে যাক। আমি তোর মাকে খুন করব? সব তুই কি বলছিস বুবাই? বুবাই স্মিত হাসে। তোমরা যে কতদূর কি করতে পারো সেটা আমায় বলতে হবে না বাবা। সেই ছোট্টবেলা থেকে তোমাদের ঝগড়া চোখের সামনে দেখে এসেছি, আবার মিলটাও দেখেছি। কিন্তু যবে থেকে আমি হোস্টেলে তবে থেকেই মাকে লক্ষ্য করেছি, মা সবসময় মন মরা হয়ে থাকে। আর বাবা, তোমার কাছ থেকে মা শুধু একটা জিনিসই চাইতো সবসময়, ঠাট্টাটা একটু কম করো। আচ্ছা বাবা, মনে আছে তোমার হোস্টেলের বন্ধুরা আমার সঙ্গে যখন র্যাগিং করে ইয়ার্কি মারতে শুরু করলো, তুমি তখন প্রিন্সিপালকে গিয়ে বলে এসেছিলে, এমনকি আমার বন্ধুদেরকেও বলে এসেছিলে আমার সঙ্গে যেন এমন না করে, তাহলে তুমি ব্যবস্থা নেবে। তাহলে মায়ের সঙ্গে তুমি এক জিনিস করলে কি করে বাবা? ছেলের হাতটা ধরে সিদ্ধার্থ বলে, তোর মা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে, এখন বাপ বেটা একসঙ্গে থাকতে হবে। সিদ্ধার্থর হাতটা ছাড়িয়ে দেয় বুবাই, বলে, আমি জানি তুমি মাকে খুন করেছো, আর এই কথা আমি পুলিশকে গিয়ে বলবো। সেই দিন বলতে পারিনি, কারণ যখন পুলিশ আমাকে নিয়ে শ্মশানে পৌঁছায় তখন মায়ের মুখে অলরেডি তুমি আগুন দিয়ে দিয়েছো। যেহেতু আমি ছেলে, তাই ফর্মালিটি পূরণ করতে আমাকে হাত ধরে রেখেছিলে। সিদ্ধার্থ চুপ করে বুবাইয়ের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ করে তার জলযুক্ত চোখ দুটো কেমন যেন দপ করে জ্বলে ওঠে। সে বলে, তুই এখনো নিশ্চিত আমি তোর মাকে মেরেছি? বুবাই বলে, কেন নিশ্চিত হব না বাবা? তুমি বাজার করতে গিয়েছিলে বাইরে ঠিকই, কিন্তু ওয়ালেটটা নিতে বাড়িতে এসেছিলে। মা রান্নাঘরে কাজ করছিল, তোমার ডাক শুনে মা গিয়ে দরজা খুলে দেয়। মাও তোমাকে বলে, ডাল চাপানো রয়েছে উনুনে। আমি তো জানি ওয়ালেটটা ফেলে গেছো, ঝগড়াই শুধু করবে, আমার গুরুত্বটা তো কোনোদিন বুঝবে না। যাও, ঘরে আছে, নিয়ে এসো। তোমার যা দরকার তুমি ঘর থেকে নিয়ে নাও। মানি ব্যাগটা তুমি সত্যিই নিতে ভুলে গিয়েছিলে বাবা। ওই সময় মা রান্নাঘরে দাঁড়িয়ে ছুরি দিয়ে পেঁয়াজ কুচাচ্ছিল ডালে দেবে বলে। মায়ের পেছনে আচমকা দাঁড়িয়ে তুমি মায়ের ডান হাতটাকে তুলে সরাসরি মায়ের গলায় মেরে হ্যাঁচকা টান দেওয়ার, মায়ের গলা থেকে রক্ত বেরিয়ে আসে। তুমি তখন হয়তো খেয়াল করনি বাবা, মা আজকাল রান্নার ভিডিও আপলোড করতে শুরু করেছিল। ওই ভিডিওর মধ্যে তোমার মুখটা স্পষ্ট হয়ে গিয়েছে বাবা। সিদ্ধার্থ চিৎকার করে উঠে বলে, কখন হতে পারে না, কখন হতে পারে না। আমি কেন আমার স্ত্রীকে খুন করতে যাব? হ্যাঁ, কখন হতে পারে না। তুমি মিথ্যে বলছো বাবা। তুমি কিছুক্ষণ আগে যে শিলা আন্টির জানলার দিকে তাকিয়েছিলে, সেই শিলা আন্টির কাছেই রয়েছে মায়ের মোবাইলটা। মা ভিডিও রেকর্ড করে
এফবুকে আপলোড করত। মাকে শিলা আন্টি বলেছিল একাকিত্ব কাটানোর জন্য ব্লগ করতে। আমিও রাজি হয়েছিলাম মায়ের কথা শুনে, কারণ মা আমাকে গত রাতেই কথাটা জানায়। শিলা আন্টি যেহেতু নিজেও সেটা করে, ওই জন্য। আমার শিলা কাকিমা যেহেতু নিজেও ব্লগ ট্লগ করে, তাই মাকে সুন্দর করে শিখিয়ে দিয়েছিল, বাবা তুমি এত চালাকি করলে, অথচ শেষ পর্যন্ত কি হলো। বুবাই কথা শেষ করতেই পুলিশ এসে দরজার কলিং বেল চাপে। দরজা খোলার হুমকি দেয়। বুবাই বাবার কাছ থেকে উঠে দরজাটা খুলতে ইন্সপেক্টর ঘরে আসেন। শিলা বৌদি দাঁড়িয়ে, চোখে জল। বুবাইকে আঁকড়ে ধরে কেঁদে ওঠেন, বলেন, ভাগ্যিস তুই ফোন করে আমায় বললি তোর মায়ের কাছ থেকে মোবাইলটা সরিয়ে ফেলতে, তা না হলে তোর বাবা তো সবার আগে রান্নাঘরে ভালো করে খোঁজ খবর করলেই মোবাইলটা পেয়ে যেত। তোর মা যে রান্নাঘরের মাচার ওপরে ওই শক্ত তক্তাটার পাশেই মোবাইলটাকে স্ট্যান্ড করে রেখেছিল, সরাসরি রান্নার ভিডিও আপলোড করবে, তাই নিজেকে দেখাতে হয় কে রান্না করছে, তাই তোর মাকে শিখিয়ে দিয়েছিলাম। ইস, দৃশ্যটা যে এইভাবে। হ্যাঁ রে বুবাই, পুলিশের কাছ থেকে ফোন পেয়েই তুই আমায় ফোন করেছিলি, তাই না? বুবাই ঘাড় নাড়ে। তোর বাবাকে এবার উপযুক্ত শাস্তি পেতেই হবে বুবাই। প্রমাণ সাপেক্ষে মোবাইলটা আমি আমার পুলিশ কাকুকে দিয়ে দিয়েছি। শিলা কাকিমা অর্থাৎ শিলা বৌদি নিজে জ্যাঠামশাই পুলিশের উচ্চ ডিপার্টমেন্টে চাকরি করতেন। তার সাথে কথা বলার জন্যই শিলা গিয়েছিল মৃত্যুর দিন। সিদ্ধার্থ যখন সকলকে চিৎকার করে ডেকে এনেছিল, যখন পুলিশ এসেছিল, তখনই মাধবী যেখানে মোবাইলটা রেখেছে, ছেলের কথা শুনে সেই কথার মতোই জায়গাটা খুঁজে ফোনটা পেয়ে যায় শিলা এবং টুক করে সেই স্থান ত্যাগ করে। তারপর মাঝখানে কেটে যায় 2 দিন। শিলার সেই উচ্চপদস্থ জ্যাঠামশায়ের বাড়ি শহর থেকে অনেকটা দূরে। ফিরে আস্তে আস্তে যদিও অনেকটা দেরি হয়ে গিয়েছিল, অন্ত্যেষ্টি হয়ে গিয়েছিল। সকলের সামনে সিদ্ধার্থই যে আসল খুনি, এইটা সবাই বোঝে। শিলা নিজেকে ধরে রাখতে পারে না, তার ইচ্ছে করছিল সিদ্ধার্থকে একটা চড় মারতে। সেই মুহূর্তে চিৎকার করে কাউকে বলতে পারেনি শিলা, কিন্তু সিদ্ধার্থর মানসিকতা যে নষ্ট হয়ে গেছে, সে যে বউ মরে গেছে বলে অসুস্থ হয়ে পড়েছে, এমন যদি একটা ভাব ওই মুহূর্তে সিদ্ধার্থ দেখাতো, তাহলে পুলিশ সিদ্ধার্থকে ধরে নিয়ে গেলেও হয়তো সিদ্ধার্থর উপযুক্ত শাস্তিটা হতো না। কারণ সিদ্ধার্থ মানসিকভাবে ভেঙে পড়া এক রুগীতে প্রমাণিত হতো। সিদ্ধার্থ যেইভাবে অত্যন্ত বুদ্ধির সঙ্গে এই যে মাধবীর মৃত্যুর কেসটাকে হ্যান্ডেল করেছে, চুপচাপ গিয়ে ওরই হাতের ছুরি দিয়ে ওর গলাটা কেটে ঘর থেকে বেরিয়ে গিয়েছে সিদ্ধার্থ কোনো রকম প্রমাণ না রেখে। বাড়ির বাইরে গিয়ে চা খেয়েছে, মাছ মাংস বাজার করেছে। কতটা কোল্ড ব্লাডেড হলে এটা হয়। হয়তো বহুদিন ধরে অশান্তি সহ্য করতে করতে বিরক্তি লেগে গিয়েছিল মাধবীর প্রতি। হয়তো মাধবীর কণ্ঠটা শুনলেই তার শরীরটা জ্বলে উঠত, আর এই কারণেই সরাসরি। কিন্তু এখন এই তথ্য প্রমাণ সিদ্ধার্থ জানে এখন সে আর অসুস্থ দেখার ভান করতে পারবে না, কারণ তার ছেলে তার সাথে কথা বলার সময়ও ভিডিও রেকর্ড করেছে। কোর্টে কেসটা ওঠে। সমস্ত রকম সাক্ষ্য প্রমাণ এবং ডাক্তার সবাই মিলে যা তথ্য প্রমাণ দিলেন, তাতে পুলিশ এবং কোর্টের জজের সামনেই, সকলের সামনে, বুবাই আর শিলা পাড়ার সকলের সামনে সিদ্ধার্থকে কোর্ট ফাঁসির হুকুম দেয়। সিদ্ধার্থ হো হো করে হেসে ওঠে, যেন ওর কাছে এই শাস্তিটা খুবই সামান্য। সে বলে, আমি আসছি মাধবী, আসছি। ভেবেছিলাম তোমাকে মেরে কটা বছর একটু শান্তিতে থাকবো। ঠাট্টাই আর কি করতাম না, কিন্তু ঝগড়া করার মতো ইচ্ছেটাও আমার যে আর ছিল না। আমিও যে আর পারছিলাম না তোমার সঙ্গে, কিন্তু প্রত্যেক দিন কিভাবে যেন তোমাকে দেখলি আমার না ঠাট্টা পেত। আসলে তুমি মানুষটাই আমার কাছে
ঠাট ঠাট, তাই না? তবে চিন্তা করো না, মরে গেছো তো কি হয়েছে, তোমায় আমি ছাড়ছি না গুরু। অপেক্ষা করো, এই মাত্র 3 দিন, আমি আসছি তোমার কাছে। শেষ হলো আজকের গল্প। আমি আশা করি একটি নতুন অনুভূতি এবং ভাবনা নিয়ে ফিরে যাবেন আপনারা। প্রতিটি গল্প এবং চরিত্রের মধ্য দিয়ে আমি আপনাদেরকে একটি অনন্য ভ্রমণে নিয়ে যাবার চেষ্টা করেছি। এই কল্পনার জগতে আমরা একসাথে বিভিন্ন অভিজ্ঞতার সাক্ষী হয়ে উঠলাম। আপনারা যদি এই গল্পগুলো উপভোগ করে থাকেন এবং কিছু ভাবনার খোরাক পেয়ে থাকেন, তবে অবশ্যই আমার পরবর্তী কল্পনার গল্পের জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ, এবং এই যাত্রা আপনাদের অবশ্যই অব্যাহত রাখুন। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকবেন বন্ধুরা। দেখা হবে আগামীকাল অন্য আরও একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে নিয়ে ঈশ্বরের কাছে এটাই কামনা করি। শুভরাত্রি।